বাংলাদেশে খেলা দেখবেন আর কপালে ভাঁজ থাকবে না তা তো হয় না। অনেকে বলে না যে বাংলাদেশে খেলা দেখলে হৃদরোগের ঝুঁকিটা পার। আগে ছিল ক্রিকেটের ক্ষেত্রে, এটা এখন ফুটবলেও একই অবস্থা। কি দারুণ ম্যাচটাই খেললেন হামজারা, কিন্তু শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে। সেই ম্যাচে নায়ক কি হামজা? নায়ক যদি হামজা হন তবে কি খলনায়ক ক্যাবরেরা? আজকে আমাদের আলোচনা আসলে ফুটবলকে নিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আজকে ট্যাগলাইনে। আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফাহাদ করিম, ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের কর্তা। এই ম্যাচের পুরো সময় দেখভাল করেছেন, পুরো সময়টা। একই সঙ্গে আছেন মামুনুল হক, আমাদের সাবেক অধিনায়ক বাংলাদেশ দলের। দুইজনকে আমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, যে কথাটি আমরা বলছিলাম যে হৃদরোগের ঝুঁকিটা বাড়ে বাংলাদেশে আরেকটা ম্যাচ চলছে আফগানিস্তানের বিপক্ষে। সেখানেও কিন্তু খুব সহজ একটা টার্গেটে বাংলাদেশ এখনও বেশ খারাপ অবস্থায় আছে। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের আলোচনা করতে করতে কোথায় যায়। আপাতত ফুটবল নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ দল হংকং পৌঁছে গেছে, আজকে কিছুটা অনুশীলনও করেছে। সব কিছু মিলে ফাহাদ ভাই, যে পরিমাণ দর্শক ছিল, সব কিছু মিলে ক্রাউড কিছুটা শৃঙ্খলা ছিল এবার গত ম্যাচের থেকে। কি বলবেন, এই যে দর্শকরা পুলিশ মারছে তারপরও তারা ভিতরে ঢুকবে, যে ক্রেজ, এরপর এমন হার্ট ব্রেকিং একটা পরাজয়? প্রথমে ধন্যবাদ আপনাকে, আর আপনার মাধ্যমে আমি যমুনার সকল দর্শককে শুভেচ্ছা জানাই। আপনি ইউজ দ্য ভেরি রাইট ওয়ার্ড, হার্ট ব্রেকিং। আসলেই হার্ট ব্রেকিং ছিল, এবং আমার মনে হয় এই ক্ষেত্রে দর্শকরা যেমন হার্ট ব্রেক হয়েছে, আপনার আমার সকলেই হয়েছে, এবং দেশে এবং বিদেশে। সত্যি কথা, বিকজ এই বাংলাদেশ কিন্তু, অ্যাটলিস্ট ফুটবলের এই বাংলাদেশ কিন্তু আমরা অনেক দিন পরে দেখেছি। যে আপনি যেটা সুন্দর করে বললেন যে এবার আর একটু বেটার হয়েছে ওভারঅল ক্রাউড ম্যানেজমেন্ট এন্ড এভরিথিং। বাট এই ফুটবলটা আমরা কিন্তু অনেক দিন পরে দেখেছি যে হার না মানার ফুটবল আমাদের ছেলেরা সেটা প্রেজেন্ট করেছে। হংকং নো ডাউট সব কিছু দিক দিয়ে কিন্তু আমার চেয়ে সুপেরিয়ার, মানে ইন এভরি অ্যাসপেক্ট। সেখানেও কিন্তু আমরা একদম উই টুক এ লিড। তারপরে আমি টেকনিক্যাল মানুষ না, তারপর এখনও মনে হয় যে আমাদের অ্যাটলিস্ট দুটো তো ফর শিওর গোল আমরা কনসিডার করেছি আমাদেরই দোষে। মানে উই গিফটেড দ্য বল অ্যাকচুয়ালি। এটা আমার কাছে, আমার লেমেন চোখে মনে হয়েছে, কিন্তু মামুনুল ভাই আরও বেটার বলতে পারবে, দে আর প্লেয়ার্স। বাট আমার কাছে মনে হয়েছে উই গেভ অ্যাওয়ে 2 গোলস অ্যাটলিস্ট। আমরা লিডে থেকে যখন আপনি হংকংয়ের মতো টিমের সাথে 3-1 ডাউন হয়ে যান, তাহলে কিন্তু আগের বাংলাদেশ কিন্তু সত্যি কথা মোরাল ওখানেই শেষ। মানে আমরা এটা আমাদের নট অনলি ফুটবল, সব টিভি দেখি আমরা। সেখানে যে আপনার ফাইট ব্যাক করে 3-3 করা, এটা কিন্তু একটা ডিফারেন্ট বাংলাদেশ, এটা আপনাকে বলতেই হবে। At the same time, in the last second, fraction of seconds, আবার absolutely not required, sorry to say, মানে absolutely not required একটা গোল কনসিড করা, একদম পুরোপুরি আমি একদমই বলতে পারবো যে আমাদের জন্য আমরা গোলটা খেয়েছি। সত্যি কথা, মানে লাস্ট 20 seconds বল হোল্ডে না রাখতে পারা, how do you justify it, to be very honest? But again, it is football, football it is, কেউ জিতে কেউ হারে, কেউ হয়তো বা ড্র করে। বাট আমি আগেও বলেছি, এখনও বলি যে হ্যাঁ, রেজাল্ট আমাদের ডিজায়ার্ড হয় নাই, বাট ফুটবলের অনেক অ্যাসপেক্ট, আমাদের পজিটিভ অ্যাসপেক্ট আমাদের সামনে এসছে। আমি চেষ্টা করি সবচেয়ে পজিটিভ থাকতে এত কিছুর ভিতরেও। সো আমি আশা করব সেই পজিটিভিটি এনার্জিটাকে নিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। একদম, মানে আপনি আবার স্বীকারও করছেন যে ভুলগুলো আমরা এর আগের ম্যাচে ম্যানেজমেন্টে করেছিলাম দর্শক, মানে সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টাটা করেছি, বেটার হয়েছে আলহামদুলিল্লাহ। জি, ঠিক একই ক্ষেত্রে ফুটবল যারা মাঠে খেলেন বা ম্যানেজমেন্টে থাকেন, তাদেরও কিন্তু ভুল শুধরে নেওয়ার অপশন থাকে। মামুনুল ভাই, আপনি একদম মোটা দাগে যদি বলেন যে এই ম্যাচটা আমরা তো আসলে ফাইট করেছি, ফাইট হয় ম্যাচে, কিন্তু দিন শেষে স্কোর খুব ইম্পর্টেন্ট। আপনি যখন জিততে থাকবেন না, এই ক্রাউড কিন্তু আপনাকে সাপোর্ট করছে, কিন্তু কতক্ষণ করবে? জয়টা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তা এই ম্যাচে বাংলাদেশ কি খারাপ খেলে হেরেছে, নাকি আমাদের থেকে হংকং বেশি ভালো খেলেছে? দেখেন, টিম হিসাবে কিন্তু হংকং আমাদের থেকে ফার বেটার টিম। 13 জন মতো ফুটবলার বাইরে খেলছেন। সবকিছু চিন্তা করে দেখেন, আমি আসলে পার্সোনালি আমি র্যাঙ্কিংটা দেখি না, কারণ হচ্ছিল হোম ওয়েতে র্যাঙ্কিং কিন্তু কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছিল হোম গ্রাউন্ডের পজিটিভ সাইডটা নেওয়া, সাপোর্টার, আমাদের ওয়েদার, সব কিছুই আমাদের ফেভারে ছিল। ডিসফেভারে কিন্তু আমাদের কিছুই ছিল না। আমরা স্টার্টিংয়ে গোল করা, 1-0 এগিয়ে যাওয়া, স্টার্টিং খুব ভালো ছিল। সব কিছু মিলে আমি বলবো যে আমরা সব দিক দিয়ে এগিয়ে। যখন আমাদের যে প্রবলেমটা সবসময় আমাদের সময় সেম প্রবলেমটা হচ্ছে 45 মিনিটসে যখন আমরা গোল রিসিভ করছি, ফাহাদ ভাই বললো যে আমাদের মিস্টেকে আমরা আসলে আমাদের ডিফেন্ডারের কিছু পোর মিস্টেকে আমরা যে গোলটা রিসিভ করেছি 45 মিনিটের লাস্টের দিকে, এটা আমাদের জন্য একটা শকড। কারণ ওই জায়গাটিতে আমরা যদি 1-0 যদি হাফ টাইমে শেষ করে ড্রেসিং রুমে যেতে পারতাম, আমরা আবার আসার পর প্রেশার কিন্তু হংকংয়ের, আমাদের কিছু না। আমরা আমাদের সুযোগগুলি ঠিকই কাজে লাগাতে পারতাম, আমরা সুযোগ পেতাম এই ম্যাচে, কারণ সুযোগ ওরাই আমাদের দিত তখন।
তখন খেলো সেকেন্ড ম্যাচের হাফ টাইমে নেমে স্টার্টিংয়ে গোল রিসিভ করা আবার প্রথম আপনার 55 আই থিঙ্ক 50 মিনিটে, তাহলে ওখানে আবার আমরা পিছিয়ে গেছি। তাহলে এখন হংকং আমাদের থেকে এগিয়ে। তো 2-1 যখন আমরা এই ম্যাচটা এই জায়গায় কিন্তু ম্যাচ গন, 3-1 পর তো আরও ম্যাচ গন হয়ে গেছিল, একদম ডেড। ওখান থেকে আমি ম্যাচ দেখতেছিলাম, আমার কোনো সময় মনে হয় নাই আমরা কাম ব্যাক করবো। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আদার্স সব কিছু বলেন, কোনো দিক দিয়ে মনে না আমরা 3-1 থেকে কাম ব্যাক করবো। যখন আমরা 3-2 হয়েছে তখন কিন্তু প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি খেয়াল করবেন, 3-2 হওয়ার পর আমরা যারা খেলা দেখতেছে আমাদের কাছে মনে হচ্ছে 3-3 হবে, বিকজ তখন আমাদের টিমের মোমেন্টামটা চলে আসছে, সব কিছুই চেঞ্জ। এক হলো সাপোর্টার ক্রেজ, তার মধ্যে সবার স্ট্রেংথ, সবার বোঝাপড়া, প্রেশার ক্রিয়েট করা, চেঞ্জিং প্লেয়ার এসে ম্যাচ চেঞ্জ করে দেওয়া, সব কিছু মিলে যখন 3-3 হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে 3-3 পর যে আরও 2-3 মিনিট খেলা ছিল ওইটা আমরা আসলে মাঠের বাইরে থেকে আমাদের স্টাফরা, কোচিং স্টাফরা বলেন, ইনসাইড দ্য প্লেয়াররা বলেন, কোনো না কোনো জায়গা থেকে আমরা ম্যাচ জিতার জন্যই তখন চলে গেছি। কিন্তু আমাদের থেকে ওয়েট করা উচিত ছিল যে 1 পয়েন্ট পেলে কিন্তু আমাদের একটা ভালো জায়গায় আমরা চলে যাই। এখন আমরা 3 পয়েন্টে হেরিয়েছি। তো ওই জায়গাটুকুতে আমাদের কিছুটা জিনিস, হংকংয়ের মতো টিম যদি 3-2-তে যাওয়ার পর তারা টাইম লুজ করতে পারে, তা আমাদেরও তো 1-2 মিনিট এমনিতে চলে যেত। আমাদের কনসেন্ট্রেশনের যে অভাবটা সবসময় ওই 90 মিনিটস, এরকম অনেক ম্যাচ আমরা পয়েন্ট লস করছি, অনেক ম্যাচ দিয়ে আসছি, হেরে আসছি। এই জিনিসগুলি আমাদের ভুলগুলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে হচ্ছে। বিগত আমি সেটাই পয়েন্ট আউট করছি যে ভুলগুলো পরের ম্যাচে কমে যাওয়ার কথা, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। যে আপনি যে পয়েন্ট আউট করলেন যে একটা সময় মোমেন্টামটা ফিরে পাচ্ছে, আমরা জানি যে চেঞ্জগুলো হলো, মানে সমিতের আসা বা ফাহমিদুল্লাহর ইনক্লুশন, এই জায়গায় নিয়ে কিন্তু সমালোচনাটা হচ্ছে যে এনারা শুরু থেকে যদি খেলতে স্কোয়াডে বা একটু প্ল্যানটা ডিফারেন্ট হতে পারতো। আপনার কি একমত নাকি, যেটা নিয়ে সবাই কথা বলছে? দেখার বিষয়, আপনি যদি সমিতের কথাটা বলেন, সমিত, হামজা, তাদের স্ট্যান্ডার্ড আমাদের অনেকের থেকে অনেক বেটার। হামজার স্ট্যান্ডার্ডটা আপনি বাতিয়ে দেন, টপ প্লেয়ার। সমিতেরও স্ট্যান্ডার্ডটা অনেক বেটার। আপনি কিভাবে আদায় করে নিতে পারবেন, আপনার টিমের বেস্ট প্লেয়ারকে আপনি কিভাবে ইউজ করবেন, সেটা আপনার দায়িত্ব, সেটা ম্যানেজমেন্টের দায়িত্ব। মাসবি এখানে অনেক জায়গায় ম্যানেজমেন্টের কিছু জায়গায় ওই জায়গায় হস্তক্ষেপ করা উচিত, বিকজ অফ বাংলাদেশ টিমটাই আগে, দেশটাই আমাদের জন্য আগে। আমরা অনেকে হস্তক্ষেপ করতে চাই না, রেজাল্ট খারাপ হলে মনে আমার দোষ, বাট হস্তক্ষেপ করাটা উচিত। আপনি আপনার বেস্ট প্লেয়ারকে যখন মাঠের বাইরে বসিয়ে রাখবেন, আপনার ওই টিমেরও তো একটা প্ল্যান থাকে, সুমিতকে নিয়ে ওই টিমেরও তো একটা প্ল্যান ছিল। ইজি প্ল্যানটা তো আমরা তাদেরকে করিয়ে দিয়েছি। কিন্তু সব কিছু মিলে আমাদের দরকার হলো অ্যাজ এ দেশকে আগে প্রাধান্য দেওয়া। তা আমার উচিত, আমার মনে হয় যে না, কিছু জিনিস চেঞ্জ করার কথা ছিল, কিছু জিনিস চেঞ্জ হলে বেটার হইতো। আমরা একই জিনিস বারবার খেলতেছি 4-4-2 ডাইমেনশনে, একই স্টাইলে আমরা আজকে 1.5 বছর ধরে ফুটবল খেলতেছি। আমরা কোন টিমের সঙ্গে কিভাবে খেলবো, আমাদের নাম্বার 9 নাই, তারপর আমরা একটা নাম্বার 9 তৈরি না করা, আমাদের লেফট ব্যাক নাই, আমাদের লেফট ব্যাকের প্লেয়ারদের লেফট ব্যাক আজকে 1.5 বছর ধরে আপনি লেফট ব্যাক একটা তৈরি করতে পারতেছেন না। সব কিছু মিলে কিন্তু একটা জায়গায় আমরা স্ট্রক হয়ে আছি। আমরা গোলকিপার নিয়েও কথা বলতেছি, গোলকিপারের জায়গাটা আসবো। ফাহাদ ভাই, মামুন ভাই একদম মানে পয়েন্ট আউট করেছেন এই জায়গাটায় যে কিছু জায়গায় পরিবর্তন করতেই হবে। আপনার খুব বড় প্রশ্ন এখানে এসে যায়, মানে কাবরেরাকে নিয়ে কি আপনারা আলোচনা করেছেন, মানে কি হচ্ছে, কি করবেন? আমার সাথে হয়নি আলোচনা। আমি আপনার মধ্যে আবারও বলতে চাই, অনেকে মনে করে এটা, বাট যেহেতু আমি ন্যাশনাল টিমস কমিটির মেম্বার না, টেকনিক্যাল কোনো বিষয় টেকনিক্যাল কমিটির মেম্বার না, তো টেকনিক্যাল বিষয়গুলো আসলে আমার সাথে কখনোই আলোচনা হয় না। সম্মানিত সভাপতির সাথেও হয় না, অন্যদের সাথে তো হয়ই না। আমার যে অ্যাসপেক্ট, মার্কেটিং, ডিজিটাল, তারপরে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা, সেটা আমার কাজ, এটা নিয়ে আমার সেগুলো আলাপ হয়। তবে আমি ছাড়া সবার সাথে আলোচনা হচ্ছে, ব্যাপারটা আমার একটা এরকম। সো আই থিঙ্ক আমি আগেও বলেছি, আপনার এখানেই বলেছিলাম যে যখন ফুটবলিং ওয়ার্ল্ডে হেড কোচ ইজ অল ইন অল, বাট সাবজেক্ট টু দ্য পারফরমেন্স। এখন ডিজায়ার্ড পারফরম্যান্স আমাদের আপনার সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল আমাদের যমুনাতেই বলেছিলেন যে আমি হংকং ম্যাচটা পর্যন্ত দেখব, সময় দিতে যাচ্ছি, দেখে তারপর আমাদের ডিসিশন নিতে হবে। রাইট, অ্যাবসলিউটলি। আমার তো মনে কোনো দেয়ার ইজ নো অল্টারনেট, বিকজ মানে এট দ্য এন্ড অফ দ্য ডে, মামুন ভাই যেটা বললেন, যত কিছু হোক না কেন রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অনেক পজিটিভ জিনিস দেখছি, যেটা আমি আপনাকে হাইলাইট করলাম, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে পজিটিভিটি তো আমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট ফেডারেশন আমরা এক্সপেক্ট করতেই পারি, আমরা আশা করি, বাট হেড কোচের তো দায়িত্ব রেজাল্ট দেওয়া। তো রেজাল্ট যদি ডিজায়ার্ড না হয়, তাহলে ডেফিনেটলি আমরা সবাই জানি তার ফেট কী হবে। এটা উনিও জানে, আই এম শিওর। আপনি প্রফেশনাল হেড কোচ, উনিও জানবে যে ইফ আই ক্যানট গিভ রেজাল্ট হোয়াট উইল হ্যাপেন। সো
যেহেতু আর তিনও মানে আমি এখন আবারও বলতে চাই যে যেহেতু এই খেলা এবং পরের খেলার মধ্যে টাইম ডিফারেন্স ভেরি স্লিম, সেটা তো সম্ভব না, মাত্র 3-4 দিনের একটা 3-4 দিনের খেলা, এবং তারপরেও তো আই থিংক উইদিন 3 weeks ইফ আই এম নট রং, 3 to 4 weeks ভারত ম্যাচের কথা বলছি। হ্যাঁ, ভারত ম্যাচের কথা বলছি। সো আই ডোন্ট নো, আমাদের সম্মানিত সভাপতি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল ভাই, ওনারা তো দ্য কোর মেম্বার অফ দ্য ন্যাশনাল টিমস কমিটি, আরও লোকজন আছে, বাট দোজ টু আর দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট পিপল, অ্যান্ড তাদের সাথে অনেক টেকনিক্যালি সাউন্ড লোকজন আছে ওই কমিটিতে। সো আমি আশা করব যে ডেফিনেটলি তারা সকালে আলাপ আলোচনা করে একটি সঠিক সিদ্ধান্ত নেবে। মামুন ভাই যেটা বললেন, নট অনলি ফর দ্য টিম, নট অনলি ফর ফেডারেশন, বাট দেশের জন্য। আমরা মামুন ভাইয়ের এই কথাটা বলি, ফাদ ভাই মামুন ভাইয়ের কাছে আসবো, যে অনেক সময় বলি যে ক্রিকেট ফুটবল বাইরের দেশে দেখা যায় যে কিছু সাবেক ক্রিকেটারদেরকে, যারা মেধাবীদেরকে কাজে লাগানো হয়, তাদের চিন্তা ভাবনা। আপনারা তো কাজ করছেন, কিন্তু ওনারা যেভাবে মাঠে ক্রিকেট খেলে ফুটবল খেলে যেটা বোঝেন, সেটা আসলে অন্যদের পক্ষে কঠিন নয়। আমরা অ্যান্ডি স্টোকসের ক্রিকেটে যেভাবে ইংল্যান্ডকে পরিবর্তন করেছেন, আমরা সেই জন্য বলি এই সাবেকদের কাজে লাগানো হয়। যেমন লেট ব্যাকটা আমাদের তৈরি করতে হবে, নাম্বার 9 তৈরি করতে হবে, এটা একদিনে সম্ভব না। আমরা সেই প্ল্যানটা নিচ্ছি কি না ঠিকভাবে, আপনাকে 4-5 বছরের প্ল্যানে, সেটাকে একটা কমিটি আলাদা করে কাজ করা যায় কিনা, যারা আসলে এসব নিয়ে ভাববে। ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি অ্যাগেইন যেহেতু আমি নন টেকনিক্যাল পার্সন, বাট আমি লজিক্যালি যদি চিন্তা করি, আই থিঙ্ক ইটস ভেরি লেজিটিমেট। এবং আমার যারা আমাদের ন্যাশনাল টিমসকে যেহেতু আমাদের বেশ কিছু সিনিয়র এক্স প্লেয়ার আছে, যারা আমাদের ইসিতেও আছেন, ইসির লোকজনই আবার থাকছে, হ্যাঁ, ইসি বাইরে তো আনা যেতেই পারে, ওয়াই নট, অ্যাবসলিউটলি। আমি মনে করি আমি দেশীয় রিসোর্স, বিদেশি রিসোর্স সবকিছু ইউজ করতে হবে। মানে আমি মার্কেটিংয়ের মানুষ, আমি একটা কথা বলতে চাই, রেজাল্টের জন্য যা দরকার তাই করতে হবে। এখন সেটা কি আনবে আমি জানি না, সেটা হোয়াট এভার ইজ নিডেড, রেজাল্ট চাই। বিকজ প্রথমে যেটা বললাম যে ডিজায়ার রেজাল্টটা কিন্তু হয় না, অনেক কিছু হয়েছে পজিটিভ, বাট ডিজায়ার রেজাল্টটা হয়নি। বাট আপনার সাথেই তাল মিলিয়ে বলি, রেজাল্টের তো অপেক্ষার কতদিন করবে সেটাও একটি ইম্পর্টেন্ট। মানে আমরা নতুন কমিটি, আমি এইভাবে দেখতে চাই যে 1 বছর আগে আমরা চিন্তা করেছিলাম যে হংকংয়ের সাথে আমরা চোখে চোখে রেখে খেলবো, আমরা কিন্তু ভাবি নাই। মায়ানমারে যখন আমার মেয়েরা গিয়েছে, তখন কি আমরা কেউ ভেবেছিলাম মায়ানমারকে আমরা হারাবো? আমরা কিন্তু হারাই নাই। সো অর্জন কিন্তু হচ্ছে, ইউ ক্যানট ডিফাই ইট, ইউ ক্যানট ডিনাই ইট, বাট স্টিল সাথে সাথে এক্সপেকটেশনও বাড়ছে। না, যারা বেশি দেয় তাদের কাছ থেকে আশাটাও বেশি। এক্স্যাক্টলি, আপনি ভালো খেলছেন, আপনি ফাইট ব্যাক করছেন, তো জিতবেন না কেন? মামুন ভাই যেটা বলছিলেন, আপনি আসলে যে সমস্যাগুলো আপনাকে যদি পয়েন্ট আউট করতে বলা হয়, আপনি যখন কেরিয়ার শুরু করেছেন, আমার মানে সমস্যাগুলো তখন এরকমই ছিল। সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, যারা সমাধান করবে পার্টিকুলারলি, এমন না যে 2005-এর সমস্যা 7-8ই সমাধান, কিন্তু 12-15 এসে সমাধান হওয়ার কথা ছিল। 15 যে সমস্যা ছিল 20-এ সমাধান হওয়ার কথা ছিল। 25-এ আপনি হয়তো লিখতে দিলে একই সমস্যা আপনি লিখবেন। মানে এগুলো নিয়ে কি মানে কেউই ভাবে না যে আমাদের নাম্বার 9-কে খেলাতে হবে কীভাবে, আমাদের ঘরোয়া ফুটবলে কারা খেলছে 9-এ, কারা 10-এ খেলছে, তারা পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন কি না? আপনার কি মনে হয় এগুলো নিয়ে কখনো আলোচনা হয়? আসলে টাফ কোশ্চেন, কারণ আনসারটা মেন জিনিস হলো আপনার কোয়ালিটি স্ট্রাইকার রেডি করা। আপনার কোয়ালিটি স্ট্রাইকার রেডি করতে হলে আপনার স্ট্রাইকার জোনে, আমরা যেমন মিডফিল্ড খেলি, স্ট্রাইকারদের মুভমেন্ট আলাদা থাকে, স্ট্রাইকারদের কাজই আলাদা থাকে। এটা অন্যদের সঙ্গে, স্ট্রাইকারদের সঙ্গে আপনি নাম্বার 9-এ মিলাতে পারবেন না। কাজ করার জায়গা থাকে, কিছু কাজ করার জায়গা আছে। যেমন আমরা ফরেন রিকোয়েস্ট কমিয়ে দিই, কিন্তু ক্লাবে গেলে ফরেন রিকোয়েস্ট আপনি কমিয়ে দেওয়ার পরও আমরা 3টা ফরেনার বা 2টা ফরেনার স্ট্রাইকার খেলে, সব স্ট্রাইকারই থাকে। এবং পেশাদার লিগগুলোতে সর্বোচ্চ হাইয়েস্ট স্কোরার থাকতো সব বিদেশি। এখানে প্রবলেমটা হয় মেইনলি প্রবলেমটা হয় জুনিয়র লেভেলে, যখন একটা স্ট্রাইকার, টপ স্ট্রাইকার ধরেন 19-এ খুব ভালো খেললো, 20-তে খুব ভালো খেললো, 23-তে এসে সে ন্যাশনাল টিমে খুব ভালো খেলতে চায়, বাট তাকে যে আপনার ক্লাবে যেয়ে তাকে বসে থাকতে হয়। সেটাকে তাকে কিভাবে খেলানো যায়? এখন তার ক্লাবের চুজটা ভালো করতে হবে, যে ক্লাবে যাচ্ছে সে কি ওখানে খেলতে পারবে, নাকি তার পছন্দের জোন। তাকে যদি 5 লাখ টাকা কমিয়ে খেলতে হয়, তাকে ওই জিনিসটা ডিসিশনটা নেওয়া উচিত, আমি এখানে খেলতে পারবো। এটা কিন্তু দেশের জন্যই লাভবান। এখন আমার হচ্ছে হলো স্ট্রাইকার রেডি করা। আপনি স্ট্রাইকার রেডি করা একাডেমি বেসিক, তারপর হচ্ছে আমাদের বিএফএফ এর এলিট একাডেমিও আছে, এখানে অনেক স্ট্রাইকার আছে, তারা ইয়ং, বাট তাদেরকে কাজে লাগানো, তাদেরকে কিভাবে তুলে উঠে নিয়ে আসা, এটা সব কিছুই দায়িত্ব ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব, সেরকম দায়িত্ব ক্লাবগুলিরও। আপনার ক্লাবগুলি যদি আপনাকে সহযোগিতা না করে, ক্লাবগুলির স্ট্যান্ডার্ড যদি আপনার ওই জায়গায় না যায়, আপনি কোনোদিন ইন্টারন্যাশনাল ম্যাচে রেজাল্ট পাবেন না। কম্পিটিশন ম্যাচ আপনার যত বেশি, লোকাল লিগে কম্পিটিশন ম্যাচ যত বেশি হবে, স্ট্রাইকার, দেশি স্ট্রাইকাররা যত বেশি গোল করবে, ওইটার রেজাল্ট আপনি তখনই পাবেন ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে। ওই পেশাটা তাকে নিতেও হবে, মাসবি নিতে হবে। এবং আপনি যে জায়গাটা আমরা বলছিলাম, আপনি বলছেন তৈরি করতে হয়, কিন্তু জিকোকে নিয়ে আমাদের গোলরক্ষক, মানে একটা সময় আমি নিজেও খুব মুগ্ধ ছিলাম ওকে নিয়ে,
তারপরে এক প্রকার হারিয়ে গেল। আমার মানে বসুন্ধরায় খেলছে, সে বেঞ্চে বসে থাকে এখন, আমার যেটা মনে হচ্ছে যে অনেক জায়গায় অনেক ম্যাচে। কিন্তু জিকোর যে সম্ভাবনাটা ছিল মানে জিকোকে নিয়ে, মামুন ভাই আপনার আফসোস হয় না ওকে নিয়ে? মাসবি আফসোস হয়। মেন জিনিস হচ্ছিল অ্যাজ এ প্লেয়ার যদি আপনি আমাকে চিন্তা করতে বলেন, সর্বপ্রথম চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। মাসবি আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমাকে ওয়ার্ক করতে হবে, আমাকে ফাইট করতে হবে। আমি যদি রিয়েল কোয়ালিটি ফুল প্লেয়ার হই, আমি যদি রিয়েল ফাইটার হই, আমি ফিরে আসব। এই যুদ্ধ আমার, এই যুদ্ধ কারো না। আমরা আপনারা যতটুকু জিকোকে নিয়ে আফসোস করি, তার থেকে বেশি ফাইট জিকোর করতে হবে আফসোসের। কারণ বাংলাদেশের সব মানুষ এখন জিকোর উপর, জিকোকে নিয়ে সবার চিন্তা, কিন্তু জিকোকে আসলে কি জিকোকে নিয়ে চিন্তা করতেছে নাকি, এটা ভেরি ইম্পর্টেন্ট। নিজের ভিতর ক্ষুধা নিজে এখন এটা তাকে কখন সহযোগিতা করতে পারবে, যখন তার ক্লাব তাকে সহযোগিতা করবে, তার ক্লাবের কোচিং স্টাফ তাকে সাপোর্ট করবে। সব বাংলাদেশের মানুষ চাচ্ছে জিকো আবার ফিরুক। যদি সে যে ক্লাবে আছে, ক্লাব ম্যানেজমেন্ট যদি তাকে সহযোগিতা না করে, ক্লাব ম্যানেজমেন্ট যদি তার থেকে ব্যাকফুট ভালোটা না পায়, তাহলে কিন্তু এখানে সব কিছুই ব্যর্থ। আমি মনে করি এখানে সবচেয়ে বড় যুদ্ধ হলো জিকোর যুদ্ধ। জিকো চাইলে ফিরে আসবে, কারণ আমি জিকোর খুব কাছ থেকে দেখেছি। সে আমার ক্লাব টিমও আমার সঙ্গে খেলেছে, ন্যাশনাল টিমও আমার সঙ্গে অনেক টাইম ছিল। আমি মনে করি সে যদি চাই এই যুদ্ধে জেতার জন্য, তাকে যুদ্ধ ফাইট করে এই জায়গায় আসতে হবে। তাহলে তার কামব্যাকটা হবে অনেক স্ট্রংলি। সে কামব্যাক করতে পারলে দেশের যে আমাদের যে জায়গাটা, গোলকিপার জায়গাটা ঘাটতি, এই জায়গাটা সেই পূরণ করতে পারবে। সঙ্গে সঙ্গে শুধু জিকো না, আপনার শ্রাবণকেও আপনাকে রেডি করতে হবে, সুজনকেও রেডি করতে হবে। আপনাকে যে 1-2 জনের উপর আপনি বিশ্বাসটা রাখবেন তা না, আপনাকে 4টা গোলকিপার সেম জায়গায় আপনাকে রাখতে হবে। এবং সেই কাজটা কেউ খেলবে, মানে যে কেউ খেলুক, সে তার বেস্ট পারফর্মটা দিবে। আমরা সেই জায়গাটা, ফাদ ভাই আপনিও আবার বলবেন, আপনি টেকনিক্যাল কমিটির মেম্বার না, কিন্তু আমরা গত মানে এই ক্যাবরেরা আসার পরে প্রায় 10 জনের মতো গোলকিপারকে চেঞ্জ হয়েছে। 6 জন ব্যক্তি ছিল, 10 বারের মতো চেঞ্জ হয়েছে। বারবার গোলকিপারকে চেঞ্জ হলো, তো আপনিও প্রতিভাও জানবেন না, তাকে নিয়ে নার্চার করা, দেখা। অ্যাবসলিউটলি, এটা আমি এগ্রি করি আপনার সাথে যে এত ফ্রিকোয়েন্ট যদি চেঞ্জ হয়, হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি এনশিওর সাস্টেনেবিলিটি? আপনি রেগুলার যে থাকতে হবে। সো এটা রিজন উনি বলতে পারবে। আই ডোন্ট নো ওয়াই হি ডিড ইট অর হি ডাজ ইট। বাট একটু এখানে আসতে চাই, এখানে একটা কথা আমার মনে হয় মামুনুল ভাই খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছে। বলেছেন যে দেখেন, আমরা এজ এ ফেডারেশন আমরা কিন্তু আসলে সিস্টেমটা করব, কিন্তু ক্রিয়েট করতে হবে ক্লাবদেরকে। ইটস ভেরি আনফর্চুনেট, আমাদের ক্লাবদের থেকে তো সেই সাপোর্টটা আমরা কখনো পাচ্ছি না। এই যে আপনি যেটা বলছেন নাম্বার 9 ক্রিয়েট করার জন্য কিংবা লেফট ব্যাক ক্রিয়েট করার জন্য, এই যে দীর্ঘদিন ধরে আসছে না। আমরা কিন্তু এক ধাপ এগিয়ে এলিট একাডেমি, যেটা আসলে ক্লাবদের করার কথা, ইউথ একাডেমি, সেটা তারা করে না। আমরা এলিট একাডেমি থেকে অ্যাটলিস্ট আন্ডার-17, আন্ডার-19 কিন্তু একটা পুল অফ প্লেয়ার প্রতি বছরে কিন্তু দিচ্ছি। বাট তারা যখন ক্লাবগুলিতে যাচ্ছে, ইফ দে আর পুট ইন দ্য বেঞ্চ, আমি ক্লাবকে দোষ দেবো না, ক্লাব তার রেজাল্টের জন্যই হয়তো করছে। সো এইখানেই কিন্তু আপনার চ্যালেঞ্জটা আসছে যে আমরা পুল ক্রিয়েট করে দিলাম, বাট দেন ওয়েন গো টু দ্য ক্লাবকে উনি যেটা বলেন, তারা কিন্তু তাদের পারফরমেন্স দিয়ে কিন্তু তাদের সুযোগটা ক্রিয়েট করে নিতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটাতে আসলে সবার আগে আপনার প্লেয়ারদের ওই ড্রাইভটা লাগবে, এবং ক্লাব প্রফেশনালদেরকেও চিন্তা করতে হবে যে কীভাবে আমাদের বেস্ট ট্যালেন্টগুলোকে উঠিয়ে নিয়ে আসতে পারি। বিকজ আদারওয়াইজ কিন্তু আপনি দেখেন, এই যে আপনি প্রবলেমের কথা বলছেন, আমি টেকনিক্যাল মানুষ না, বাট আমি কিন্তু আপনার লজিক দিয়ে শুনে বুঝে গেছি যে হ্যাঁ, এই প্রবলেমটা তো 5 বছর 10 বছর হয়েই আসছে। আমরা তো পাচ্ছি না একটা ভালো স্ট্রাইকার, আমরা তো পাচ্ছি না একটা ভালো লেফট ব্যাক মেবি, অর মেবি আদার পজিশন। বাট কেন? বিকজ আমার তো প্লেয়ার তো লিগ থেকে আসতে হবে। আর আরেকটা অপশন আছে, আপনি ডায়াসপোরা দিয়ে কাজ করলেন, মানে বিদেশি যারা আছে, যেখানে আমি একটু ইনভলভ, এবং আমি মানে অনেকটা আই ফেল ভেরি গুড জায়ান যখন কালকে খেলতে নামে। বিকজ জায়ান, আমরা একটা ছোট্ট ট্রায়াল করেছিলাম, ওই ট্রায়াল মাত্র 30-32 জনের ছিল, সেখানকার একটি প্রোডাক্ট। হ্যাঁ, সো আই ফেল ভেরি গুড যে আচ্ছা আলহামদুলিল্লাহ একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছে। এইচডব্লিউ খুব ভালো খেলেছে, এইচডব্লিউ দুর্দান্ত খেলেছে। বাট এগেইন আমি এখনো মনে করি যে অফকোর্স তাকে সুযোগ দেওয়া হয়েছে। ডেফিনেটলি মানে ডেফিনেটলি হি উইল নিড টাইম। এইচডব্লিউ হি হ্যাজ পারফর্ম ভেরি ওয়েল, এবং এখন তো ন্যাশনাল টিমও আলহামদুলিল্লাহ খেলেছে, বাট তাকে সেই সময়টাও দিতে হবে এই ম্যাচ টেম্পারেচার বুঝতে। বাট মানে আপনার দুইটা অপশন, হয় আপনাকে লিগের উপর রিলাই করতে হবে, যদি লিগ থেকে ভালো না আসে, ইন দ্যাট কেস আমাদের বাইরে থেকে যেটা হবে, যেটা আমরা অলরেডি কাজ করছি। আপনি দেখেন হামজা, শমীদ, জায়ান, ফাহমিদুল, সামনে আরও আমাদের পাইপলাইন আছে। সো তখন আরেকটা কম্পিটিটিভনেস আসবে।
যে ডোমেস্টিক ভার্সেস ডায়াসপোরা প্লেয়ার যারা আসবে, অ্যান্ড দ্য বেস্ট ওয়ান উড প্লে। ডোমেস্টিক এই যে বললেন ক্লাবের সহযোগিতা না পাওয়া, সেখানে একটা বড় কথা, সেখানে অনেক সিন্ডিকেটের কথা আসছে, কে আসছে একাদশে মামুনুল ভাই, সেটা নিয়ে অনেক আসলেও কি সিন্ডিকেট আছে সমস্যা, আমি জানি না কতটুকু মন খুলে আপনারা বলতে পারবেন। 14ই অক্টোবর আবারও হামজাদের খেলা, সেই হংকংয়ের বিপক্ষে জিততে পারবে তো বাংলাদেশ নিশ্চয়ই। আমরা এখন স্বপ্ন থেকে যেভাবে ফিরে এসেছিল ওই ম্যাচটাতে, নিশ্চয়ই এবার আর ভুল করতে চাইবে না। কিন্তু ওই যে সবার মনে একটাই প্রশ্ন, হারলে আরও বাড়ে, সন্দেহ জাগে যে বাংলাদেশ দলে কি কোনো সমস্যা আছে, কোনো সিন্ডিকেট আছে যেটা প্রভাব বিস্তার করছে কোচের উপর বা অধিনায়কের উপর, সব কিছু মিলে। ফাহাদ ভাই, আপনারা কি টুকটাক শোনেন, মানে সিন্ডিকেট আসলে কি? এখানে ক্যাবরা তো আর বাংলাদেশের কেউ না, তার তো ভাই ব্রাদারও কেউ লাগে না যে ওকে নিলে একটু সুবিধা হবে, তা হবে, তাও তো না। এবং অনেকগুলো ডিফারেন্ট ক্লাবের ফুটবলাররাও আছে, একটা ক্লাবের তো নেই। মানে আসলে কিভাবে কাজ করে এটা আসলে? আচ্ছা দেখেন, আমি বলি আপনাকে, আমি তো আসলে পিওর ফুটবলিং ওয়ার্ল্ড থেকে না, কিন্তু আপনি জানেন আই ওয়াজ নেভার ইনভলভড উইথ এনি ক্লাব অর ফেডারেশনস অ্যাজ সাচ। আমি নিরপেক্ষটা বলছি। আমি কিন্তু সেই নির্বাচন যখন করার ইচ্ছা পোষণ করি, তখন থেকে আমি সেই সিন্ডিকেট শুনছি। অ্যাবসলিউটলি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অত ফলো করি না, আমি একটু বলতে চাই, বাট মানুষের কাছে শুনেছি আমি সিন্ডিকেট। তারপরে যখন আমাদের এই টিম সিলেকশন শেষ হলো, তখন আমি আবার শুনলাম এই সিন্ডিকেট কথা। তো আমার সাথে তো হাভিয়ারের কখনো এমনিতে যোগাযোগ হয় না, বাট আমার সাথে যোগাযোগ হয় তখন যখন ওই আমরা চাই প্লেয়ারদের ইন্টারভিউ নিব আপনাদের চ্যানেলের জন্য, কিংবা পডকাস্ট করতে চাই, তখন আমি ওর সাথে কথা বলি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে প্লিজ বি ভেরি অনেস্ট, আমি টিমস কমিটির কেউ না, আমি টেকনিক্যাল না, আমাকে একটু বলো তো তোমার সিন্ডিকেটটা কি। ও আমাকে একই কথা বলে দেখো, আমি এখানে কাউকে চিনি না, আমার তো কেউ পার্সোনাল কেউ নাই, এটা ওর ভার্সন। বাট আমার কাছে যেটা মনে হয়, সিন্ডিকেট বলতে মানুষ দুটো কারণে সিন্ডিকেট বলে। একটা কারণ হচ্ছে syndicate কিন্তু is a very popular word in social media. Everyone wants to hear this word, syndicate. কিছু ওই ক্যাচি ওয়ার্ড থাকে না, সো দিস ইজ ডেফিনেটলি একটা ওয়ার্ড যেটা খুব ইজিলি সবাই পছন্দ করে, ওটা নিয়ে কথা বলে। আরেকটা হতে পারে যেটা আমি এই মানে নন টেকনিক্যাল মানুষ হয়েও, আমি নাম বলতে চাবো না যেহেতু আমি একজন ফুটবল দায়িত্বশীল একটা পদে আছি, বাট কিছু কিছু প্লেয়ারদেরকে যখন রিপিটেডলি আনা হয় কোচ হিসাবে, তখন আপনি এটাকে সিন্ডিকেট হয়তো আমি বলবো না, বাট ডেফিনেটলি তাদেরকে হয়তো বা এডিশনাল প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, মানে কোচের একটা টেকনিক্যাল রিজনিং থাকতে পারে, বাট আমি লেমেন হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কেন এই পার্টিকুলার প্লেয়ারটা কিংবা ওই প্লেয়ারটা তো আসলে লাস্ট খেলায় এসে পারফর্ম করতে পারে নাই। তো স্বভাবতই আমি আশা করবো যে নেক্সট বেস্ট 11 হয়তো সে থাকবে না, কিন্তু তাকে ওই টোনিতে রাখা হচ্ছে, আবার তাকে খেলানো হচ্ছে। তখন সিন্ডিকেটটা আমার মাথায় আসে না, বাট আমার মাথায় তখন আসে, ইজ দিস এ রং বায়াসনেস, ইজ দিস এ রং জাজমেন্ট কল। এখন দেখেন, আজকে 4-3 গোলে হেরেছি বলে কিন্তু আজকে আমরা আলাপ করছি। আমরা যদি ড্র করতাম, আলাপটা কিন্তু ডিফারেন্ট হতো, আর আমরা যদি জিততাম, আপনার আজকে এই সাবজেক্টে থাকতো না। সো ইটস এন্ড অফ দ্য ডে, আমি আবারও বলি, আমি টেকনিক্যাল মানুষ না ভাই, কিন্তু আমি রেজাল্টটা চাই, এবং আমার মনে হয় সারা দেশ রেজাল্ট চাই। আপনি যখন মার্কেটিং এ কাজ করছেন, আই নিড রেজাল্ট টু সাপোর্ট না। আমি প্রথম খেলায় আমার মনে আছে, আমি একটু বলতে চাই আপনাকে, আমাদের অনেক বিশৃঙ্খলা হয়েছে, পানি পায় নাই, খাওয়া পায় নাই, কিন্তু কেউ কিন্তু মাঠ ছাড়ে নাই। এবার কিন্তু কিছু সংখ্যক দর্শক যখন 3টা গোল হয়, কিছু সংখ্যক বের হয়ে যায়, কিন্তু 90% অডিয়েন্স স্টিল ওয়াজ ইন দ্য স্টেডিয়াম। এবং যখন গোলগুলি হয়, হারার পরেও আমার পরিচিত অনেক লোক বেরিয়ে গেছে, সবাই রিগ্রেট করেছে যে ও মাই গড, কি মিস করলাম, মানে তাদের খারাপ লেগেছে, দলের সাথে শেষ পর্যন্ত থাকলাম না কেন আমি। এটা তো অনেক বড় অর্জন ফুটবলের জন্য, কোনো সন্দেহ নাই। বাট অ্যাগেন কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, ওই বাই দ্য ওয়ে, আমাকেও সিন্ডিকেট বানানো হয়েছে। আমি শুনেছি রিসেন্টলি একটা জায়গায় নাকি আমি, আমার সম্মানিত সভাপতি আর আমার জিএস সাহেব ছিল ছবিতে, আমাদেরকে বলা হচ্ছে আমরাও নাকি সিন্ডিকেট। সো আই ডোন্ট নো ওয়াই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আপনারা তো অবশ্যই কাজের ক্ষেত্রে সিন্ডিকেট, আমরা কাজ করছি একসাথে, অ্যাজ এ টিম, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। মামুন ভাই, আসলে সিন্ডিকেট যদি বলেন, আমার একটা এক্সাক্ট পয়েন্টই আছে যে ন্যাশনাল টিমের টিম ম্যানেজার যিনি কাজ করেন, তিনি একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা ক্লাবের সঙ্গে জড়িত আছেন, যে টেকনিক্যাল কমিটি আছে সেখানেও কেউ না কেউ কোনো ক্লাবে জড়িত থাকে। সিন্ডিকেট যদি আমি নাও বলি, যে আমি প্ল্যান করে 3 জন মিলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবায়ন, সেটাও যদি নাও বলি, কিন্তু 3 জন যদি আমরা রিপিটেডলি একটা শোতে কথা বলি আজকেও, সেটা মানুষ কিন্তু একটু কিছু বিশ্বাস মনে হবে যে হ্যাঁ বোধহয় এরা বোধহয় ঠিক করছে। সেরকমভাবেও তো হতে পারে যে একটা নির্দিষ্ট ক্লাবের ফুটবলার বেশি, লোক বেশি, মানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে বাফুফেকে, সেটা হতে একটা নির্দিষ্ট সুরে দেওয়া হচ্ছে। অলমোস্ট ফাহাদ ভাই অনেক কিছু ক্লিয়ার করে বলছে। এটা একটা হিউমার টাইপের কথা। আপনি যেটা বললেন, একটা ক্লাবের ম্যানেজার, ন্যাশনাল টিমের ম্যানেজার, এটা একটা ইস্যু। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে ক্লাবের মেম্বাররা আছে, এটা একটা ইস্যু। মেজর সব ক্লাবের প্রত্যেকটা মেজর সব ক্লাবের, আমরা তো হিউম্যান বিং, না চাইলেও মানুষ তো। এই জিনিসগুলিতে এখন
এখন আপনার যোগাযোগ মাধ্যম এত ক্লিয়ার, কোনো কিছু না হলেও এটা বলা, বাট ইস্যু তো এগুলা থেকে হচ্ছে, বাইরে হচ্ছে যতটুকু আমরা শুনতেছি। কিছু বলে এই আবানি সিন্ডিকেট, কিছু বললে মহারানি সিন্ডিকেট, জাস্ট এটা একটা ওই বললো সিন্ডিকেট নেমটা একটা নাইস নেম, সবার মুখে কমন নেম, প্লাস হচ্ছে এইসব জায়গাগুলি থেকেই কথাগুলি বলা হচ্ছে। এবং ধরেন টিমের মধ্যেও অনেক প্লেয়াররা এটার সঙ্গে জড়িত, কারণ টিমের ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছে তারা যদি কোনো কিছু কথা আপনি বাইরে না বলে, এই ধরনের কথা কিন্তু কোনোদিন আসবে না। ওকে, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছিল আপনার ন্যাশনাল টিমের 33 জন সদস্য বলেন, 40 জন মেম্বার বলেন, যারা কল পায়, তারা যদি কোনো কথা তাদের ইনসাইডের ন্যাশনাল টিমের কথা আউটসাইডে কোনো পিপলকে যখন বলা হয়, তখন এটা সিন্ডিকেটের এস্টাবলিশড করা হয়। যদি আপনি যদি এটা নাই বলেন, বিকজ আমি এতটুকু বুঝি, ন্যাশনাল টিমে যখন আপনারা 40 জন, আমরা যখন ছিলাম তখন 45-55 প্লেয়ার ডাকা হতো, 40 জন ডাকা হতো, এস্টাবলিশড থাকা সত্ত্বেও আমাদের তখন ট্রায়াল দিতে হতো। এখন ধরেন 23 জন 24 জন ডেকে নিয়ে নেয়, 30 জন, কিছু প্লেয়ার রাখে ইনজুরি যে পড়লে রিকভার করার জন্য। বাট এই জিনিসগুলি যে 30 জন একটা জায়গায় থাকে, এই যে টিমের সঙ্গে থাকে, এই যে কোচিং স্টাফের সব কিছুই তো তারা ন্যাশনাল টিমের ভিতর আছে। এই ন্যাশনাল টিমের এই কথাগুলি বাইরে বলাটাই, এখন এত পরিমাণ আপনার ফ্যান, এক প্লেয়ারের, এই ফ্যান একটা ফ্যানকে খুশি করতে যে এরকম অনেক ফ্যানকে বলে ফেলা যায় যে আমি নিশ্চয় চান্স পাচ্ছি না, তখনই কথাগুলি উঠে আসে, তখন ওই কথাগুলি সত্যি বলা হয়, এবং ওই কথাটাই সারা বাংলাদেশের মানুষ আমরা জানতে পারি। তাই আমি মনে করি এই জিনিসটাকে আপনাকে ক্লোজ, খুব স্ট্রেটলি এবং টাইট করে ওই জায়গাটাকে আপনার যেটা একটা ম্যানেজারের হাউস, এটা একটা ঘরের খবর ঘরের মধ্যে থেকে আপনাকে কিভাবে চালাইতে হবে। এবং পারফেক্ট সিদ্ধান্ত তখনই হয় যখনই আপনি 100% রেজাল্ট পাবেন, তখন আর কোনো কথা থাকবে না। ওই কিছুক্ষণ আগে বললো, আজকে যদি 3-1 হতো, হারতাম, এক ধরনের আলাপ আলোচনা হইতো, কোনো কথাই উঠতো না। 3-3-তে যখন আপনি গেছেন, ড্র হতো, তখন আমরা সবাই বাহাবা দিতাম। 4-3-তে যদি আমরা থাকতাম, আমাদের আনন্দরা সারা বাংলাদেশের মানুষের আনন্দর, আর এখানে নেগেটিভ কোনো ইস্যু থাকতো না, সবই পজিটিভ ইস্যু থাকতো। ভুলগুলিও আপনি যে ভুলগুলি আমরা মাঠে করছি, ওগুলোও কিন্তু ভাটা পড়ে যেত, ঠিক আছে। যখন 4-3-তে হারছে, তখন কিন্তু আসতেছে এক একটা ভুল, কারণ এই ভুলগুলি প্রত্যেকটা ম্যাচে হচ্ছে, এবং এই কথাগুলি, ঘরের কথাগুলিও বাইরে যাওয়া হচ্ছে। এটা যতদিন স্টপ হবে না, ততদিন আপনি এই জিনিসগুলি ফেস করুন। নিশ্চয়ই ফাহাদ ভাই সেই ব্যবস্থা নেবে। ফাহাদ ভাই, আপনি দারুণ কাজ করেছেন, আপনার পুরো টিমটা এবারে অন্তত বলতে হয়। মাঠে স্পন্সর এসছে, গানের অনুষ্ঠান ছিল, যদিও টুকটাক একটু সমালোচনা ছিল যে গানের অনুষ্ঠান কেন ফুটবল মাঠে, হ্যাঁ, সেটা থেকে এসছে। অনেকে বলছেন যে আপনার যে টিকিট নিয়ে ছোটোখাটো একটা অভিযোগ ছিল দর্শকদের, 24 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনাদের বুথে টিকিটের ব্যবস্থা আদৌ করা যায় কিনা বারবার কিন্তু বলছিলেন। আমরা যেহেতু বলছি যে পরের ম্যাচটা যেন আরও সুন্দর হয়, কারণ ভারত ম্যাচে অনেক বেশি মানুষের চাহিদা থাকবে, রাইট? সেখানে আপনাদের প্ল্যানটাকে এইভাবেই আগাবে নাকি কোনো? আচ্ছা, একটা করে বলি। প্রথমে আমি শেষেরটাতে শুরু করি, যে অনলাইন টিকেটিং সিস্টেম কিন্তু এখন দেখেন অন্যান্য স্পোর্টসে শুরু হয়েছে, এন্ড ইটস এ গ্লোবাল প্র্যাকটিস। অন্যগুলোতে 100% হচ্ছে। তো আমরা সিঙ্গাপুরে আমরা ট্রায়াল করেছিলাম, যে কোম্পানিটা টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছিল, তারা দে কুডন্ট পারফর্ম, অনেক ঝামেলা হয়েছিল, প্লাস হ্যাকও হয়েছিল, সাইবার অ্যাটাক হয়েছিল। তাদেরকে কিন্তু যে আরেকটা কোম্পানি সাহায্য করেছিল, তখন আমরা ওই কোম্পানিটাকে চিনতে পারি। এবার টেন্ডার হয়ে ওরাই পার্টিসিপেট করে, যে সেকেন্ড যে কোম্পানিটা সাপোর্ট দিয়েছিল, দে পারফর্ম দ্য বেস্ট টেকনিক্যালি। সো সেটাতে আপনি দেখেন আমাদের কিন্তু এবার টিকিট পেতে কিন্তু কোনো কমপ্লেন আমরা পাইনি, ইট ওয়াজ সুপার স্মুথ। আমি ওখানে ছিলাম না, বাট আমার কম্পিটিশন কমিটির সদস্যরা ড্যাশবোর্ডে দেখেছে, একদম ইট ওয়াজ পিকচার পারফেক্ট, এবং এটা সবাই অ্যাপ্রিশিয়েট করেছে, আলহামদুলিল্লাহ। এখন বুথের টিকিটের যে কথা বলছেন, বুথের টিকিট আমরা অফকোর্স করতেই পারি, এটা আমাদের ইচ্ছা, অফলাইন অনলাইন ভাগ করে। বাট আমরা দেখি যে আমাদের অনলাইন করে আমরা কি কাউকে মিস আউট করছি নাকি। আমরা যদি আপনি স্টেডিয়ামের মিক্সটা দেখেন এবং স্টেডিয়ামের ফুল ক্যাপাসিটি ইউটিলাইজেশন দেখেন, ওই ইস্যুটা কিন্তু তখন আসছে না, যে আমরা অনলাইন টিকিট দিই, সবাই আলহামদুলিল্লাহ টিকিটটা পাচ্ছে। কালোবাজারে কিছুটা হয়, এবার অনেকে শুনেছি অনেক কিছুটা হয়েছে, ওটা তো আসলে কারো হাতে কন্ট্রোল, আপনি বুথেও যান, আপনি অনলাইন যান, ইটস ভেরি আনফর্চুনেট। বাট আমাকে যেটা বলেছে আমাদের ওই যারা ওখানে নিরাপত্তা কর্মী যারা ছিলেন, তারা বলেছেন ওই জুন ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ থেকে অনেক কম হয়েছে এবার, অ্যাকর্ডিং টু দেম, আই ডোন্ট নো। এখন হয়ে যাক ওভারঅল আয়োজন নিয়ে। আমাদের এখানে আসলে আমরা আসার পরে দুটো জিনিস হচ্ছে, একটা আপনাকে বলতে চাই যে আলহামদুলিল্লাহ অনেক ফুটবল হচ্ছে, কিন্তু ইউ ক্যানট ডিনাই ইট।
মানে আজকে এখনো যদি আপনি বলেন আমাদের 3-4টা টিম 3-4 দেশে প্র্যাকটিস করছে, দে আর প্লেইং। আমাদের মেয়েদের টিম এখন চিটাগং ক্যাম্প করছে, ন্যাশনাল টিম। আন্ডার-17 জর্ডানে আছে, ছেলেদের টিম আছে আপনার হংকংয়ে। অ্যান্ড আলহামদুলিল্লাহ একবারে এত ফুটবল একটা সাইকেলে খুব কম হয়েছে, টু বি ভেরি অনেস্ট। সো যখন আমরা এগুলি করছি আমরা কিন্তু নতুনত্ব আনছি, প্রত্যেকটা কিছুতে আমরা নতুন আনছি। এই ধরনের হাই প্রোফাইল ম্যাচ আপনার কবে মনে পড়ে বাংলাদেশের ফুটবল খেলা টিকিট কেনে মানুষ লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামে দেখেছে? আমি দেখেছি, অনেক আগে দেখেছি। আমরা কিন্তু এটাকে ব্যাক করেছি, আমরা গল্প শুনতাম। হ্যাঁ, আমরা গল্প শুনতাম, আমরা কিন্তু এটা বাস্তবে করেছি এবং ব্যাক টু ব্যাক বাস্তবায়ন করেছি, একবার দুবার না। ইটস নট এ ফ্লুক, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। এটা অ্যাচিভমেন্ট স্বীকার করি, কিন্তু সেখানে তো হামজার ইনক্লুশন অনেক। অফকোর্স এটা হামজা বলে না, সবার ক্ষেত্রে, সবার ইটস টোটাল থিং। তো আমি যেটা আসছি, এই যে আপনি যখন দেখছেন যে আপনি স্টেডিয়াম ফুল হচ্ছে, আপনি 3 ঘন্টা 4 ঘন্টা আগে যাচ্ছেন, সো অ্যাজ এ ফেডারেশন, অ্যাজ এ আয়োজক, আমরা কিন্তু দায়িত্ব আছে আপনার থেকে এন্টারটেইন রাখা। সে কারণে আমরা প্রি শোগুলি করি। এবং আপনাকে একটু বলি, এখানে দর্শকদের জানা দরকার, আমাদের ম্যাচ কমিশনের নিয়ম অনুযায়ী T-70 মানে খেলা শুরু হওয়ার 70 মিনিট আগে কিন্তু সবকিছু বন্ধ করে দিতে হয়। এবং তার আগে আমরা কিন্তু সব বন্ধ করে দিই, আদারওয়াইজ ম্যাচ কমিশন আমাদেরকে ফাইন করবে। সো এই যে একটা কথা বলে যে কেন শো করি, আমরা শো করি দর্শকদের জন্য। এবং আমার ওই 50,000 দর্শক বলেন যারা, সরি 20,000 দর্শক যারা স্টেডিয়াম আছে, আলহামদুলিল্লাহ তারা থেকে অ্যাপ্রিসিয়েশন পাই। যারা টিভি OTT প্ল্যাটফর্মে দেখছে তারা থেকে অ্যাপ্রিসিয়েশন পাই। অ্যান্ড আমাদের কাছে ওই অ্যাপ্রিসিয়েশনটা ইম্পর্টেন্ট। গুটি কয়েক লোকের ইন্টেনশনাল ক্রিটিসিজম অ্যাটলিস্ট আমাদেরকে হার্ট করে না। অ্যাবসলিউটলি। মামুন ভাই, এই প্রশ্নের উত্তর আপনি কতটুকু দিবেন? মানে আমি জানি হয়তো এর আগে বিরতি নিতে হবে, যে ফাহমিদুল যদি শুরু থেকে খেলে, মানে হামজা আছেন সেখানে, জামাল ভুঁইয়া যাওয়ার আগে কথা বলেছেন তিনি প্রথম থেকে খেলতে চান, জায়ান যদি থাকে আরেকটু ম্যাচিউরড হয়ে, সব কিছু মিলে আপনার মনে কি এটাই বাংলাদেশে বেস্ট একাদশ হবে আপনার মনে হয় কি? দেখেন, কোচের একটা ফরমেশন থাকে, ফরমেশন অনুযায়ী কিন্তু প্লেয়ারগুলি আসে। ফাহমিদুল উইং খেলে, আপনি 4-4-2-তে যখন ডায়মন্ড স্ট্রাইকার খেলেন, আপনি ফাহমিদুলকে স্ট্রাইকার খেলাইতে পারবেন না, ইনসাইডে মিডফিল্ডও খেলাইতে পারবেন না। তখন আপনার ডিসিশন কি হবে? তাহলে আপনাকে যদি ফাহমিদুলকে খেলাইতে হয়, জায়ানকে খেলাইতে হয়, যদি উইঙ্গারে খেলান, তাহলে আপনাকে 4-3-3 চলে যেতে হবে বা 4-2-3-1-এ যেতে হবে। তাহলে আপনাকে উইং অ্যাটাক করার জন্য আপনার দুইটা স্ট্রেংথ, উইঙ্গের স্ট্রেংথ আপনার মাঠে দিবেন। অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু আছে, এগুলো হলো আপনাকে ডিসিশন নিতে হবে কার সঙ্গে আমি কিভাবে খেলাবো, আমার টিমের স্ট্রেংথটা কোন জায়গায়। কিন্তু জামাল কি না ভেবেই বলছেন? উনি কিন্তু যাওয়ার সময় সরাসরি মিডিয়াতে বলছেন আমরা 4 জন খেলতে চাই শুরুর একাদশ। না, খেলতে তো সবাই চায়, আমিও এখনো চাই খেলতে। আমার ফিজিক্যাল, আমার মুভমেন্ট, আমার টিমের মধ্যে আমার এফেক্টটা কি ভালো। তারা চেঞ্জিংয়ে নেমে টিমের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আমি নিজে, এই আপনার এই প্রোগ্রামের ম্যাচের আগে টি-স্পোর্টসকে জামালের ব্যাপারে ইস্যু আসছিল, আমি বলেছিলাম জামালকে আপনি পুরা ইন্ডিয়ান ম্যাচেও খেলার নেই, সিঙ্গাপুর ম্যাচে খেলার নেই, কিন্তু সব জায়গায় তাকে ফেস করতেছেন, তার অভিজ্ঞতাটা সব কিছুই আপনি কাজে লাগাচ্ছেন, কিন্তু তাকে আপনি মাঠে দিচ্ছেন না। কিন্তু ইন্ডিয়ান ম্যাচেও তাকে 25 মিনিটস খেলানো যেত, 30 মিনিটস খেলানো যেত, আমরা ওই সাপোর্টটা পেতে পারতাম সে মাঠে নামলে। এবং সিঙ্গাপুর ম্যাচেও সেম কথা বলা হয়েছে, কালকে তাকে নামানো হয়েছে, সে তার বেস্ট পারফরমেন্স করছে। এখন কোচ চিন্তা করবে সুমিত জামাল খেলবে না হামজা সুমিত জামাল খেলবে, না হামজা সুমিত সোহেল খেলবে, 2 সোহেলের যে কোনো একজন। ডিপেন্ড করে কোচ এখন কি সিদ্ধান্ত নেই। সেটার জন্য আমি মনে করি যে হামজা ইজ বেটার বলে দিতে পারে। হামজার সঙ্গে যদি পার্সোনালি শেয়ার করে টিমের ব্যাপারে, স্বাভাবিক এটা করতেই পারে যে টিমে যখন এত বড় মাপের প্লেয়ার আছে, আপনি যদি তাকে শেয়ার করে তার সঙ্গে কোন 2 জনকে দিলে বেটার হয়, তখনই কিন্তু অপশন চলে আসে। আসলে চেঞ্জ করবে নাকি এগুলো, মানে মেইনলি হলো আপনার রেজাল্ট পেতে গেলে আপনার কোচদের সঙ্গে প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার। মামুন ভাই, মানে আপনি যদি কোচ হতেন, কোচের তো আমরা সমালোচনা করি, পৃথিবীর সমস্ত কোচের সিদ্ধান্তের সমস্যায় আপনার কথা মনে হয়, ডি মারিয়াকে যখন উঠানো হলো আর্জেন্টিনা ফাইনালের সময়, দারুণ খেলছিলেন, তখন কিন্তু কথা উঠছিল, কিন্তু তার উঠানোর পেছনে লজিক ছিল, কিন্তু সে বল মিস করেছিল, দুটা বলের মতো মিস করেছিল, হ্যাঁ সেই জন্যই সে চেঞ্জ করতো। কোচের একটা লজিক ছিল, সেই আমাদের কোচেরও নিশ্চয়ই একটা লজিক আছে, কেন সে সবাইকে একসাথে খেলাচ্ছে না। আসলে কি আদৌ এই 4-5 জন, জামাল যদি বলি, ফাহমিদুল যদি বলি, আপনি যেটা যুক্তি দিলেন, জায়ান যদি বলি, সবাইকে 90 মিনিট খেলানো সম্ভব আপনার মনে হয়? আপনি যদি ফাহমিদুল জায়ানকে ইউজ করতে চান, তাহলে আপনাকে ফরমেশন চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, বিকজ অফ আপনি যদি বলেন হোয়াই, আমাদের টিম স্টার্ট করে ডায়মন্ড ফুটবল 4-4-2 খেলে, আমরা বলি ডায়মন্ড ফুটবল 4-4-2, কিন্তু আমাকে যদি ওখানে আপনি আমাকে বলেন যে আমার পছন্দের আমি কিভাবে খেলবো, তাহলে আমি বলতে পারি আমি 4-2-3-1 খেলবো। 4-3-2-1 আমি 4-2-3-1-এও আমার 4-4-2 হচ্ছে। নাম্বার 10 যে খেলবে সে যদি স্ট্রাইকারে যায় ক্রসে, ওই 4-4-2 হচ্ছে। তাহলে আমাকে 4-2-3-1 খেলাইতে হবে।
আমার নাম্বার 9 যখন নাই, আপনাকে এখানে সবচেয়ে বেশি প্রবলেম সমস্যা হচ্ছে নাম্বার 9 জেনুইন নাম্বার 9 থাকা, জেনুইন নাম্বার 9 নাই। আমি যদি রাকিবকে রাইট সাইড দিয়ে স্টার্ট করি, জায়ানকে লেফট সাইড দিয়ে স্টার্ট করি, আমার মাঝখানেও স্ট্রাইকার জায়গাটা খালি থেকে যায়। তাহলে আমাকে রাকিবকে ইনসাইডে দিলে, আমি যদি আপনার ফামিদুল যদি আপনি স্টার্ট করতে বলছেন ফামিদুল সহ, তাহলে আমি রাইট সাইডে ফামিদুলকে দিব, লেফট সাইডে জায়ানকে দিব, মাঝখানে রাকিবকে দিব। 3 মিডফিল্ডারে আমি হামজা, হৃদয় আর সমিতকে দিব। আপনার আমার নিচেও স্ট্রং ছিল, 4 ডিফেন্ডারের উপর 2টা ডিফেন্সিভ মিডফিল্ড থাকলো। হামজা তো অলমোস্ট 2টা সাইডেই কাজ করে, তো আমার স্ট্রং জায়গাটা মিডফিল্ডে স্ট্রং থাকলো। এখন এটা হলো মাই চয়েস, আমার যদি খাতা এটা মাই চয়েস, এটা অন্য কারণ। যদি আপনার ফামিদুল আর জায়ানকে ইন করতে বলেন, দর্শক ডিমান্ড যদি হয়, তাহলে আমাকে ফরমেশন চেঞ্জ করতে হবে। দর্শক ডিমান্ড অনুযায়ী আপনি জেতেন না, মাই ফিলোসফি, যে বেস্ট পারফর্ম করবে সেই খেলবে মাঠে। এই ক্ষেত্রে বোধহয় টিমও ম্যাটার করে মনোজ ভাই, মানে আমার যদি উইংয়ে, আমাকে যদি তাদের স্ট্রেংথ উইকনেস বুঝে বোধহয় ফরমেশন, আমার যদি উইংয়ে এটা করতে হয়, তাহলে আমি 4-2-3-1, 4-3-3, 4-5-1 খেলতাম। এটা হলো আমার ওই টিমের উপর ডিপেন্ড করে, ওই টিমের স্ট্রং সাইড কি, রাইট, ওর উপর ডিপেন্ড করে আমি করব। আমি ওই টিমের কোনো কিছু না জানি, যদি আমি আমার ফরমেশন যে 4-4-2 খেলাই দিই, আমার তো 2 স্ট্রাইকার নাই, আমি 2-4-4-2 কেন খেলাবো? আর তো 2টা টপ স্ট্রাইকার থাকে। ধরেন রাকিব খেললো, আমার নাম্বার 9 তো একটা থাকতে হবে, যে আপনি সুযোগ পেলে কাজে লাগাবেন। আর এই নাম্বার 9 নিয়ে যে আমরা কতবার কথা বলেছি, এতবার সব কথা থেকে যদি একজন নাম্বার 9 বের হতো, জীবন যাওয়ার পর বাইরে থেকে রাইজ ফর আনতে হবে, কোনো উপায় নাই। উই হ্যাভ টু গো আউট। বাইরে আপনি যখন ট্রায়ালও করলেন, আপনি আসলে জেনুইন এই নাম্বার 9 নিয়ে আপনার মধ্যে সেখানেও ঘাটতি ছিল। হ্যাঁ, সেখানে ঘাটতি ছিল, বাট আমরা এখন মানে ওই ট্রায়ালের আগে থেকে আমরা কিন্তু অনেক প্লেয়ারদের সাথে যোগাযোগ করছি যারা পটেনশিয়াল ভালো। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীতে অ্যাটলিস্ট, ওনাকে নাম্বার 9 হবে নাকি জানি না, বাট অ্যাটলিস্ট 3 থেকে 4 জন ভালো লিগে খেলছে, ভালো জায়গায় আছে এরকম প্লেয়ার আমরা পেশাদার লিগে, টপ প্রফেশনাল লিগ না, টু বি ভেরি অনেস্ট, বাট ঠিক তার আগের স্টেপটাতে। সো লেটস সি, মানে এটা তো আসলে এগেইন আমরা তো আর বুঝবো না, ওনারা এখানে আসলে খেললে তারপর বুঝবো যে কোথায় ফিট করা যায় না যায়। বাট আই থিঙ্ক মানে আমাদের ওভারঅল ডোমেস্টিক লিগের যে অবস্থা, যেহেতু ফরেন প্লেয়াররা সবসময় ফরওয়ার্ডে খেলে, এবং এটাতে আপনি কিন্তু টিম ওনাদেরকে দোষ দিতে পারবেন না। বিনিয়োগ করেছে, উনি জিতার জন্য করবে, সো ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো সেখানে আমার কথা হচ্ছে, তাহলে আমার লোকাল স্ট্রাইকারদের ফাইট করতে হবে জায়গাটা নেওয়ার জন্য একদিকে। সেটা যদি না হয়, তাহলে আমাদেরকে অফকোর্স বাইরে থেকে দেখতে হবে, যেটা আমি ব্যক্তিগত দেখি। আমি যখন আমাকে সভাপতি করার কথা বলে, এটা আমি যোগাযোগ করি, আমি চেষ্টা করি। প্লাস আমি নিজের থেকেও যেহেতু একবার ট্রায়াল করেছি, আগামীতে আমরা আরও ট্রায়াল করবো ইনশাল্লাহ। যেহেতু একটা ট্রায়াল থেকে আমরা জায়ানের মতো একটা প্লেয়ার পেয়েছি আলহামদুলিল্লাহ, সো আমি মনে করি আমাদের ছোট্ট আয়োজনটা সফল ছিল আলহামদুলিল্লাহ। এরকম আমাদেরকে আরও করতে হবে। উইল ইনক্রিজ, উইল এক্সপ্যান্ড দ্য বেস। গতবার ছিল 2 থেকে 3 দিনের, ওটাকে আমরা 4-5 দিনের করবো ইনশাল্লাহ, যাতে ভালো প্লেয়ার পেতে পারি। আর টার্গেট স্পেসিফিক তো অফকোর্স আমি পার্সোনালি সবসময় চাই বাইরে থেকে ভালো ভালো প্লেয়ার আনার জন্য। ইটস নট বিকজ আমি আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের ছোট করছি, আমি চাচ্ছি কম্পিটিশন। আপনি হংকং দলটা দেখেন, আপনি এখন ইন্দোনেশিয়া দেখেন, শ্রীলঙ্কা দেখেন, ডু ইউ সি হাউ শ্রীলঙ্কা ইজ পারফর্মিং? ভারত দে আর thinking of changing the policy, the national নীতিমালা চেঞ্জ করার চিন্তা করছে। সো এগেইন কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট ভাইয়া, যেটা প্রথমে বললাম যে রেজাল্ট, সবাই কিন্তু রেজাল্ট চায়। আমি, আপনি, মানব, আমরা সবাই রেজাল্ট চাই। তো রেজাল্ট হলে সবাই নায়ক, রেজাল্ট না হলে সবাই খলনায়ক। সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। কিন্তু আমরা যেটা বলি, হামজা তো দারুণ ফুটবলার, সেটা নিয়ে কারো প্রশ্ন নেই আমাদের ব্র্যান্ডিংয়ে। কিন্তু ওর ফুটবল যে মেধাটা আছে, যে টিমকে কিভাবে তৈরি করা যায়, ও কি একটু এই জায়গায় কথা কম বলছে? মানে আপনারা কি শেয়ার করার চেষ্টা করেছেন, তার সঙ্গে নেওয়ার চেষ্টা করেছেন যে কি করতে পারি আমরা টিমটাকে? আমি মানে ওনার সাথে তো আমার প্রায় কথাবার্তা হয় হোয়াটসঅ্যাপে, মানে নন ফুটবল টপিক। বিকজ আমি কিন্তু, আপনি জানেন, যেহেতু মার্কেটিং চেয়ারম্যান, আমি চেষ্টা করছি আমাদের ফুটবলারদেরকে বিভিন্ন ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ হামজা বেশ কয়েকটা ব্র্যান্ডে হয়েছে, আমাদের আফিদা, ঋতুপর্ণা আসছে, জামাল ভুইয়া হয়েছে। সো এটা একটা মার্কেটিং পার্সপেক্টিভ থেকে করি। বাট আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করতাম, মানে এইটা কখনো ডিরেক্টলি জিজ্ঞেস করতাম না, বাট আমি জিজ্ঞেস করতাম ওনাকে যে হাউ আর ইউ বন্ডিং উইথ দ্য টিম, টিমের সাথে তোমার কেমন লাগছে? উনি কিন্তু খুব পজিটিভ এবং খুব হাম্বল। উনি কিন্তু সবসময় বলে যে ফাহাদ ভাই, ইটস গেটিং বেটার, আই ফিল লাইক এ ফ্যামিলি। আমি এখানে আসতে, আমি প্রতিটা ইন্টারভিউতে কেউ বলতে পারবে না একটা নো খুব ও মানে আমি তো পার্সোনালি একদম খুব পার্সোনাল লেভেলে কথাবার্তা বলেছি। ওনার থেকে কিন্তু কখনো কোনো আমি ইস্যু পাই নাই। মানে আমি সরাসরি কখনো জিজ্ঞেস করিনি, বাট আমি ইন্ডিয়াল জিজ্ঞেস করতে, তোমার সব ঠিক আছে নাকি, অ্যাটমসফিয়ার কেমন? হি ইজ ভেরি প্রফেশনাল। সমিত তো আরও মানে ডিফারেন্ট, একদম মানে এক্সট্রিমলি প্রফেশনাল। সমিত তো আরও মানে ডিফারেন্ট, একদম মানে এক্সট্রিমলি প্রফেশনাল, এক্সট্রিমলি পজিটিভ।
এবার যেমন সুমিত সাথে আমার দেখা হয়নি কিন্তু হ্যাঁ, সো আই ক্যান গেট এ চান্স টু সি হিম বিকজ আমরা হোটেলে যাই না আসলে, ডিস্টার্ব করতে চাই না প্লেয়ারদেরকে, বাট দে আর প্রফেশনাল। আমার মনে হয় ওনার মধ্যে অতটুকু পেশাদারিত্ব আছে যে কোনো রকম ইস্যু থাকলে ওরা ডেফিনেটলি কনসার্নড ব্যক্তিকে, ওটা আমি হব না শিওরলি, বাট যারা কনসার্ন তাদেরকে রেজ করবে বিকজ দে আর প্রফেশনাল। মানে তাদের তো আর কোনো ভয় নাই যে আমি যদি কিছু বলি আমার কি হবে, বিকজ ওরা তো অনেক বড় জায়গা থেকে এখানে এসছে। সো আই বিলিভ দ্যাট অ্যাটলিস্ট এই দুজনের আমার মনে হয় না কোনো নেগেটিভ কোনো ইস্যু কিংবা নেগেটিভ কোনো ফিডব্যাক তাদেরও আছে, আমরাও পেয়েছি। আমি সেই জন্যই মামুন ভাই বলছিলাম যে একটা বড় প্ল্যান করা, যেহেতু হামজা কাজ করছে, বড় লিগে খেলছে, দেখে কিভাবে খেলতে হয় এবং ফুটবল ব্রেনটা, যারা আপনার এখানে এসছে ফুটবলাররা ট্রায়াল দিয়েছিলেন তারাও কিন্তু বিভিন্ন লিগগুলো, আমাদের লিগগুলোতে খেলতে পারতেন, বিভিন্ন দলের সাথে অ্যাটাচমেন্টটা থাকতে পারতো, আরও বেশি পরিণত হওয়ার সুযোগ ছিল আপনার কি মনে হয় আমরা সেই সুযোগ কেউই নিতে চায় না, তাই তো? আসলে আমরা মেইন জিনিস হচ্ছে আমরা সাপোর্ট, মানে আপনার মাথার বুদ্ধিটা আমি কেন নিব, আমার তো আছে বুদ্ধি, আমরা এই জায়গাটাই স্টপ হয়ে যাই। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছি যে আপনি বেস্ট মিডফিল্ডার যদি খোঁজেন, হেড কোচ হামজার সঙ্গে কথা বললেই বাইরে হয়ে যাবে টিমের। এই যে জামাল বলেন, সুমিত, দুইসোয়েল, হৃদয় আছে, আপনি তার কাছে জিজ্ঞেস করবেন। মানে জামাল তো নিজে একজন কোচ, যতদিন থেকে অলমোস্ট 10 ইয়ার্স। আমি তো বললাম যে আপনি হামজার সঙ্গে যখনই কথা বলবেন তখনই আপনার কাজ আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। কিন্তু আমি মানে আমার মনে হয় না যে এটার জন্য কোনো কিছু করতে হবে। এই কিছুক্ষণ আপনি বললেন যে হামজার থেকে তো অনেক কিছু আমরা জানতে পারি, প্ল্যান শুনতে পারি, আমার টিমের ভালোর জন্য কি করতে হবে সেগুলো জানা উচিত। আপনি তার থেকে তো পাবেন অনেক কিছু সাউন্ড, পুরোপুরি আপনি নিয়েন না, বাট আপনি 50% তার থেকে নেন, আপনি অনেক দূর এগিয়ে যাবেন। এবং অনেক প্লেয়ার যখন থাকবে হামজা দেখার চেষ্টাও করতে পারে। মানে আমি বলছি না ট্রায়াল, আমি আসলে কাছ থেকে তো দেখি নাই, যাই নাই হামজার, মানে ওর হামজা যখন আসে সুমিত আমি কোনো সময় ট্রেনিং সেশনও দেখিনি, বাট ওর যে ভিডিওগুলি, কথা বলা, একজনের সঙ্গে দুষ্টামি করা, ও আসার পর কিন্তু টিমের সঙ্গে খুব অ্যাডজাস্ট হয়ে গেছে, খুবই কুইক এবং সাপোর্ট। মাঠে দেখেন আপনার ওর কারোর সঙ্গে নট শাউট না, শাউট হচ্ছে কিন্তু এগেনস্ট টিমের সঙ্গে, ফাইট হচ্ছে এগেনস্ট টিমের সঙ্গে, ইনকারেজ করতেছে আমাদের প্লেয়ারদের সঙ্গে। তো এই জিনিসগুলো আপনি কেন নেবেন না? পজিটিভ, এগুলো তো পজিটিভ সাইড, এগুলো একটা অ্যাজ এ গুড টিমের পজিটিভ সাইড। আপনি এমন কোনো কাজ করবেন না যে কোড অফ কন্ট্রাক্টের বাইরে হচ্ছে, এই কথাগুলি হচ্ছে, বাট আপনার টিমে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আপনার টিমে আছে, আপনি কেন তার থেকে এই সাপোর্টগুলি? অথবা হামজা মনে মনে অনেক কিছু ভাবছে, হয়তো এত দ্রুত প্রকাশ করবে না। আমার মনে হয় হি ইজ ভেরি প্রফেশনাল। উনি আমার মনে হয় যদি ওরকম করে থাকে উনি বলবে ডেফিনেটলি। আমার যেটা মনে হয় হি ইজ ভেরি প্রফেশনাল। এবং সমিত এক্সট্রিমলি প্রফেশনাল। মানে আমি দুজনের সাথে যেহেতু কথা বলেছি, আনফর্চুনেটলি ফ্যামিলির সাথে আমার খুব একটা কথা না, একবারই কথা হয়েছে, উই এক্সচেঞ্জ নাম্বারস অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। বাট হামজার সমিতির সাথে আমার অনেকবার যোগাযোগ হয়েছে, হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ হয়, এক্সট্রিমলি প্রফেশনাল। আমার মনে হয় হামজা তো অ্যাটলিস্ট মাঠে তো হি ইজ এ ট্রু লিডার, কিন্তু কোনো সন্দেহ নেই উনি যেভাবে সবাইকে ডিকটেট করে এবং সবাইকে গাইড করে। সেই জায়গায় আজকে আমাদের সাবেক ফুটবলার সাফের আমরুল হক বলছিলেন আসলে হামজাকে ক্যাপ্টেন করা যায় কিনা। ওকে, আমি ফুটবল আসলে ক্যাপ্টেন রোলটা আসলে ক্রিকেটের মতো না, আই থিঙ্ক সো ইটস ডিফারেন্ট। বাট আমার মনে হয় উনি ক্যাপ্টেন ব্যান্ডটা পড়ুক না পড়ুক, হি ইজ আওয়ার ক্যাপ্টেন কিন্তু অন দ্য ফিল্ড। মানে উনি যেভাবে ক্যাপ্টেন বলার ঠিক হবে না, হি ইজ দ্য লিডার, কোনো সন্দেহ নেই। সবাইকে মোটিভেট করে, সবাইকে গাইড করে। ব্যান্ডটা তো লাগে মামুন ভাই, এটা মামুন ভাই ভালো বলতে পারবে। অলরেডি বলছে আমাদের ফুটবলের ক্যাপ্টেন্সির কাজটা ক্রিকেটের মতো। আমরা কিন্তু ক্যাপ্টেনের টিম সিলেকশন কোনো সময় করি না, উল্টা আমরা নিজেরা খেলার জন্য, নিজেরা থাকার জন্য ফাইট করছি। ব্যান্ডটা জাস্ট শো ইনসাইড দ্য ফিল্ড, আপনার লিডারশিপটা কাজে লাগানো, আপনার সঙ্গে প্লেয়ারের কমিউনিকেশন কেমন, আপনার কথা কতটুকু শুনতেছে, আমাদের যে ইনফরমেশনগুলি বাইরে থেকে আসে এগুলা সাপ্লাই করা কিন্তু ক্যাপ্টেনই করে। এই জিনিসগুলি আমরা যে মাঠে ট্রেনিংগুলি করি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যে মুভমেন্টগুলি করি এগুলোর জন্য, যেমন মিডফিল্ডে আমার কাজ ছিল কি খেলা, ম্যাচ কখন স্লো করব, ম্যাচ কখন ফাস্ট করব, কখন প্রেসিং করব, শাউটটা আমি করতাম, তো সাউন্ডটা আমিই দিতাম। এগুলো বাইরে থেকে আসাটা ক্যাপ্টেনের কাজ, এক যে লিডারের কাজ, এগুলোকে সাপ্লাই করা, যেটা এখন আপনি হামজা বেটার করতেছে। ইটস নট ক্যাপ্টেন বাট ইজ এ লিডার, নো ডাউট অ্যাবাউট ইট। একদম শেষে আছি, 14 তারিখ কি প্রত্যাশা করছেন? আমি আশা করি আমরা জিতবো বা ভালো ম্যাচ খেলবো, ভালো রেজাল্ট নিয়ে পয়েন্ট নিয়ে আসবো, এটা বিশ্বাস করি। মার্কেটিং এ গোল দিয়েছেন, জিতে গেছেন বাইরে, মাঠে জিতবো তো আমরা ইনশাল্লাহ, আশা করি বিকজ ওটার সাথে কোরিলেটেড। মাঠে না জিতলে তো বাইরে বেশি আমি জিততে পারবো না। সো ডেফিনেটলি আমি আশা করি ভালো খেলবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এবং পয়েন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা আপনাদের নিশ্চয়ই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা।